ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আসছি দেখো তোমাদের কলয়েডের চতুর্থ ক্লাস এবং পৃষ্ঠতলীয় রসায়নের দশম ক্লাস। এর আগের দেখো কলয়েড ক্লাসে তোমরা কলয়েডের প্রস্তুতি সম্পর্কে জেনে এসছো। সেখানেই দেখো আলোচনা প্রসঙ্গে আমাদের এসেছিল শেষ যে আমরা পদ্ধতিটা করিয়েছিলাম আদ্য বিশ্লেষণ পদ্ধতি। ওই পদ্ধতিতে এসেছিল যে কলয়েডকে বিশুদ্ধকরণের প্রয়োজন। তাহলে আজকে আমরা শুরু করছি দেখো কলয়েডের বিশুদ্ধিকরণ। এই বিশুদ্ধিকরণের ক্ষেত্রে আমরা কি করব, কলয়েডকে কিরূপ বিশুদ্ধি করব বলছে দেখো এখানে আমরা করব কলয়েড দ্রবণ থেকে ক্রিস্টালয়েডের অপসারণ। ক্রিস্টালয়েডের অপসারণ। তাহলে এই বিশুদ্ধিকরণ প্রক্রিয়া ভালো করে খেয়াল করো, এই বিশুদ্ধিকরণ প্রক্রিয়ায় আমরা কি করব, শুধু কলয়েড দ্রবণ থেকে ক্রিস্টালয়েড পদার্থের অপসারণ, অর্থাৎ তোমার কি আছে ক্লাসিত পদার্থের অপসারণ করব। তো এখানে দেখো এই ক্রিস্টালয়েড পদার্থের অপসারণের প্রয়োজনীয়তা কেন সেই দিনও আগের ক্লাসে একটু আলোচনা হয়েছিল। বলছে দেখো এই ক্রিস্টালয়েড পদার্থগুলো তোমার কি থাকে, যদি কলয়েড দ্রবণে থাকে তাহলে কলয়েড দ্রবণের স্থায়িত্ব নষ্ট করে দেয়। তাহলে স্থায়িত্ব নষ্ট করে দেয়, তাহলে স্থায়ী কলয়েড দ্রবণ প্রস্তুতির জন্য তোমার কি আছে, আমাদের কলয়েড দ্রবণ থেকে ক্রিস্টালয়েড পদার্থের অপসারণের প্রয়োজন। তবে এখানে একটা কথা জেনে রাখবে, আমরা যে ক্রিস্টালয়েড পদার্থ অপসারিত করব এটা সম্পূর্ণভাবে করব না, কারণ কিছু পরিমাণ ক্রিস্টালয়েড পদার্থ, খুব সামান্য পরিমাণ ক্রিস্টালয়েড পদার্থ আবার কলয়েডের স্থায়িত্ব প্রদান করতে পারে। সেই জন্য আমরা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত একটা ক্রিস্টালয়েড পদার্থের অপসারণ করব। বলছে দেখো এই অপসারণটা কোন নীতির ভিত্তিতে আমরা করব, বলছে এখানে নীতি দেখো কোন নীতি, পার্চমেন্ট কাগজ বা তোমার কি আছে সেলোফেন এর মধ্যে দিয়ে ক্রিস্টালয়েড পদার্থ যেতে পারে, কিন্তু কলয়েড, ক্রিস্টালয়েড পদার্থ না বলে ক্রিস্টালয়েড কণা বললে আরো ভালো হতো। ক্রিস্টালয়েড কণা যেতে পারে, কিন্তু কলয়েড কণা যেতে পারে না। ঠিক আছে, কলয়েড কণা যেতে পারে না। তাহলে দেখো কোন একটা দ্রবণে কলয়েডের সঙ্গে যদি ক্রিস্টালয়েড মিশ্রিত অবস্থায় থাকে, সেই মিশ্রণকে কি করছি আমরা, পার্চমেন্ট কাগজ বা সেলোফেনের মধ্যে দিয়ে যদি চালনা করি, তাহলে তোমার কি হবে, ক্রিস্টালয়েড পদার্থটা ওর মধ্যে দিয়ে যেতে পারে, ফলে ওটা বেরিয়ে যাবে, কিন্তু কলয়েড কণা তোমার কি হয়, যেতে পারে না, ওটা দ্রবণের মধ্যে থেকে যাবে। এটাই মূল নীতি, খুব সহজে। তাহলে দেখো এবার আমরা দেখব কিভাবে প্রক্রিয়াটা করা হয়। আচ্ছা, তার আগে বলি এইভাবে যে তোমার কলয়েড প্রস্তুত করা, এই কলয়েড দ্রবণকে বিশুদ্ধ করা হয়, এই প্রক্রিয়াটার একটা বিশেষ নাম আছে, যেটা হচ্ছে তোমার কি আছে ঝিল্লি বিশ্লেষণ। ঝিল্লি বিশ্লেষণ, যাকে আমরা ইংরেজিতে বলছি দেখো ডায়ালিসিস। এই ডায়ালিসিস কথাটা তোমরা খুব শুনে এসছো, ঝিল্লি বিশ্লেষণ অর্থাৎ ডায়ালিসিস। তাহলে এখন আমরা দেখব এই ঝিল্লি বিশ্লেষণ বা এই ডায়ালিসিস প্রক্রিয়াটা কিভাবে করা হয়। দেখো বলছে আমরা ধরো একটা ছোট বেলজার নিই, যার নিচের অংশটা কি হচ্ছে ফাঁকা। এইরকম একটা বেলজারের মধ্যে কি করলাম, এখানে কিছুটা
তোমার সেলোফেন এরকম আটকে দিয়েছি, দ্রবণ নিরুদ্ধভাবে সেলোফেন আটকে দিয়েছি। এই বেলজারটাকে কি করলাম, বেলজারটাকে স্ট্যান্ডের মাধ্যমে ঝুলিয়ে দিলাম। একটা স্ট্যান্ডের মাধ্যমে বেলজারটাকে ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, ঝুলিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ পাত্রটাকে কি করলাম, আর একটা বড় পাত্রের মধ্যে রেখে দিলাম। তাহলে খুব সিম্পল, দেখো একটা বেলজার নিয়েছি, নিচে ছোটখাটো একটা পাত্র নিয়েছি, নিচটা যার ফাঁকা, সেখানে কি হচ্ছে, হয় পাঁচবেন কাগজ বা প্রাণীজ ঝিল্লি বা সেলোফেন আমরা লাগিয়ে দিয়েছি দ্রবণ নিরুদ্ধভাবে টাইট করে। সেটাকে আমরা একটা তোমার স্ট্যান্ডের সঙ্গে আটকে দিলাম, দিয়ে সেইটাকে কি করেছি, একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। যে পাত্রের মধ্যে কি আছে, জল আছে। এই পাত্রের মধ্যে জল আছে। এবার দেখো এই ভিতরের পাত্রের মধ্যে কি দিচ্ছি, বলছে ভিতরের পাত্রে একটা কলয়েড আর ক্রিস্টালয়েডের মিশ্রণ। তাহলে এখানে একটা পদার্থ নেওয়া হয়েছে। কি কি পদার্থ বলছে দেখো, NaCl প্লাস স্টার্চের দ্রবণ, অর্থাৎ NaCl ও স্টার্চের দ্রবণ। এবার দেখো NaClটা কি, প্রকৃত দ্রবণ, এবং স্টার্চটা কি, কলয়েড সৃষ্টি করে। তাহলে তোমার কি আছে, এটা ক্রিস্টালয়েড, ক্রিস্টালয়েড প্লাস কলয়েড কণার দ্রবণ। তাহলে এইখানে দেখো বেলজারটাকে এরকম ঝুলিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে যদি আমরা কিছুক্ষণ দেখি, তাহলে আমাদের নীতি কি বলছে, নীতি বলছে এই সেলোফেন পেপারের মধ্যে দিয়ে ক্রিস্টালয়েড অর্থাৎ NaCl বেরিয়ে যাবে, কিন্তু কলয়েড যেতে পারবে না। তাহলে এখানে দেখো দ্রবণ থেকে আস্তে আস্তে তোমার কি হবে, NaCl। এই NaClটা কি হবে, দ্রবণের মধ্যে কি হবে, NaCl তোমরা জানো দ্রবণের মধ্যে বিয়োজিত হয়ে কি হয়, Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে। তাহলে এইখানে কি আছে, স্টার্চের সঙ্গে কি আছে, Na+ আয়ন আর Cl- আয়ন। এখন তাহলে কি হবে, ওই নীতি অনুযায়ী Na+ বেরিয়ে আসবে এবং Cl- বেরিয়ে আসবে, কিন্তু স্টার্চ বেরিয়ে আসবে না। আমরা দেখো দুটো পাত্রের নাম দিয়ে দিচ্ছি। ধরো এই পাত্রটাকে নাম দিলাম আমরা A, অর্থাৎ কোনটা, ভিতরের পাত্রটা, আর এটার নাম দিলাম B। এখন সত্যি সত্যি কিনা এই Na+ Cl- বেরিয়ে আসছে, পরীক্ষা করার জন্য এখান থেকে কিছুটা আমরা জল বা দ্রবণ যা বলো না কেন, কারণ দ্রবণ হয়েছে কিনা আমরা জানি না, এখান থেকে কিছুটা নমুনা নিয়ে আমরা পরীক্ষা করলাম। অর্থাৎ এখান থেকে কিছুটা আমরা নমুনা নিলাম। নমুনাটিকে কি করেছি, দুটো পার্টে ভাগ করেছি। একটা পার্টের মধ্যে কি হয়েছে, নমুনা, তাতে কি যোগ করেছি, সিলভার নাইট্রেট AgNO3। দেখলাম তোমার কি আছে, একটা সাদা অদক্ষেপ, সাদা অদক্ষেপ সৃষ্টি হলো। অবশ্যই তাহলে আমরা অনুমান করতে পারি যে এই নমুনাটার মধ্যে কি ছিল, ক্লোরাইড মাইনাস ছিল, যেটা সিলভারের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়েছে। আরো পরিষ্কারভাবে কি জানতে পারবো, যে এইটাকে যদি দুটো পার্টে ভাগ করি, এই যে অদক্ষেপটা এসছে, তার মধ্যে একটা পার্টে কি হচ্ছে, যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিই তাহলে অদাব্য হবে, আর একটাতে কি হচ্ছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দিই, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, দাব্য হয়ে যাবে। যদি এই ঘটনাটা হয়, অর্থাৎ আবার বলছি দেখো, এখান থেকে কিছুটা নমুনা নিলাম, নমুনাকে দুটো পার্টে ভাগ করেছি। প্রথম অংশে নমুনার সঙ্গে কি করেছি, সিলভার নাইট্রেট দিয়েছি, দেখলাম সাদা অদক্ষেপ এলো। সেই অদক্ষেপটাকে দুটো পার্টে ভাগ করে একটার মধ্যে নাইট্রিক অ্যাসিড দিয়েছি, দেখছি অদাব্য, আর একটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়েছি, দেখছি দাব্য। তাহলে অবশ্যই এই ঘটনাটা যখন হয়েছে, এটা অবশ্যই সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইডে কোথা থেকে তোমার ক্লোরাইড এসছে, এই নমুনা থেকে ক্লোরাইড এসছে, অর্থাৎ নমুনাতে ক্লোরাইড আয়নের উপস্থিতি আছে। ঠিক আছে, তাহলে এই নমুনায়
তাহলে এখান থেকে কি বলতে পারি যে বেলজার থেকে ক্লোরাইড আয়ন বেরিয়ে এসছে। একইভাবে যদি যখন ক্লোরাইড আয়ন বেরিয়ে আসছে তাহলে একইভাবে কি হবে, সোডিয়াম আয়নও বেরিয়ে আসবে। আমরা যদি সোডিয়ামের পরীক্ষা করতে চাই সেভাবে, তাহলে এর ক্ষেত্রে আমরা সোডিয়ামেরও উপস্থিতি পাবো। এবার আমরা দেখবো এখান থেকে কলয়েড বেরিয়ে এসছে নাকি। তাহলে কলয়েড বেরিয়ে আসার জন্য নমুনার অপর পাটে আমরা কি করলাম, নমুনা এখানে কি যোগ করলাম, আয়োডিন যোগ করলাম। আয়োডিন যোগ করে দেখলাম যে এখানে নীল বর্ণ হলো না। কেন হলো না, বা আয়োডিন আমরা যোগ করলাম কেন, আমরা এখানে দেখতে চাইছি। দেখো এখান থেকে কলয়েড বেরিয়ে এসছে নাকি। কলয়েড কি নিয়েছি, স্টার্চ। তাহলে এখানে যদি স্টার্চ বেরিয়ে আসতো তাহলে এই নমুনার মধ্যে স্টার্চ থাকতো। সেই স্টার্চটা কি করতো, আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে স্টার্চ আয়োডাইডে নীলবর্ণ ধারণ করত। যেহেতু নীলবর্ণ ধারণ করেনি, তাহলে আমরা বলবো অবশ্যই যে এখান থেকে তোমার কি আছে, তোমার কে অর্থাৎ কলয়েড বেরিয়ে আসেনি। কলয়েড কণা বেরিয়ে আসেনি। আর এই পরীক্ষা থেকে আমরা কি বলতে পারি, এইটা থেকে যেহেতু এটা হয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তোমার কি আছে, ক্রিস্টালয়েড পদার্থ, বা তোমার হ্যাঁ সোজা কথাই বলি NaCl বেরিয়ে এসেছে। তাহলে দেখো এই প্রক্রিয়াটা যদি আমরা আস্তে আস্তে করতে থাকি, তাহলে এখান থেকে এই যে কলয়েড দ্রবণ ছিল, অর্থাৎ এই যে কলয়েড দ্রবণ NaCl আর স্টার্চের দ্রবণ ছিল, তাহলে সেখান থেকে কি আসবে, ক্রিস্টালয়েড পদার্থগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকবে এবং কলয়েড আস্তে আস্তে আমরা বিশুদ্ধ কলয়েড পাব। হয়েছে? তাহলে ক্রিস্টালয়েড পদার্থ বেরিয়ে আসছে। এবার দেখো এইখানে এই প্রক্রিয়াটা যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ কি করতে হবে, মাঝে মাঝে এখান থেকে কিছুটা করে নমুনা নিয়ে, এই কথাটা ভালো করে খেয়াল রাখবে, এখান থেকে কিছুটা করে নমুনা নিয়ে নমুনার তড়িৎ পরিবাহিতা, এখান থেকে বলছি, এই কলয়েড থেকে, এইখান থেকে কলয়েড দ্রবণ থেকে কিছুটা করে নমুনা নিয়ে এই নমুনার তড়িৎ পরিবাহিতা আমরা নির্ণয় করব। নির্ণয় করে দেখব যে তার তড়িৎ পরিবাহিতা কি, অর্থাৎ কত পরিমাণে ওখানে ক্রিস্টালয়েড পদার্থ আছে এবং কতটা অপসারিত হয়ে গেছে। এইটা কেন আমরা দেখতে থাকবো, বলছে এটা দেখতে থাকবো এই কারণে যাতে দ্রবণটা সম্পূর্ণ ক্রিস্টালয়েড পদার্থহীন না হয়ে যায়। কোন দ্রবণটা, এই কলয়েডের দ্রবণটা। অর্থাৎ আমরা আগেই বলেছি ক্রিস্টালয়েড পদার্থ কলয়েডের স্থায়িত্ব হ্রাস করে, সেই জন্য আমরা ক্রিস্টালয়েড পদার্থকে অপসারিত করব। কিন্তু ক্রিস্টালয়েড পদার্থ সম্পূর্ণরূপে অপসারিত হয়ে গেলে আবার কলয়েডের স্থায়িত্ব হ্রাস হয়ে যায়, অর্থাৎ খুব সামান্য তাহলে এখান থেকে বলতে পারি দেখো অতিরিক্ত ক্রিস্টালয়েড কলয়েডের স্থায়িত্ব হ্রাস করে আর সামান্য পরিমাণে ক্রিস্টালয়েড পদার্থ কলয়েডের স্থায়িত্ব প্রদান করে। সেই জন্য যাতে দ্রবণে সামান্য পরিমাণে ক্রিস্টালয়েড পদার্থ থেকে যায় সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এই কারণেই আমরা কি করব, এখান থেকে নমুনা নিয়ে তার তড়িৎ পরিবাহিতা পরিমাপ করব, করে দেখব যে দ্রবণের মধ্যে কত পরিমাণে ক্রিস্টালয়েড পদার্থ এখনো আছে, এবং যখন সামান্য পরিমাণ তোমার কি হবে ক্রিস্টালয়েড পদার্থ উপস্থিত থাকবে, আমরা এই ডায়ালিসিস প্রক্রিয়াটা বন্ধ করে দেব। তাহলে এই গেল দেখো তোমার কি হচ্ছে কলয়েড থেকে ক্রিস্টালয়েড পদার্থ অপসারণের নীতি। ঠিক আছে, এবার দেখো এইখানে আমাদেরকে কতগুলো জিনিস আর একটু জানতে হবে। কিরকম বলছে, আমি এই পাত্রটাকে একটু বড় করে দিই তাহলে একটু সুবিধা হবে। অর্থাৎ বি পাত্রটাকে আমি বড় করে দিলাম। এই কেন করলাম দেখো, বলছে এখানে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা খুব ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা খুব ধীর প্রক্রিয়া, অর্থাৎ প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে ঘটবে। এবং দেখো
ভালো করে খেয়াল করো, তোমরা সেই রাসায়নিক সাম্যের লা সাতেরিয়ানের নীতিকে মনে করে বলছে এখানে যখন আস্তে আস্তে Na প্লাস এবং Cl মাইনাস বেরিয়ে আসবে, এগুলোতে যখন Na প্লাস এবং Cl মাইনাস জমতে থাকবে, এদের গাঢ়ত্ব বাড়তে থাকবে, তাহলে এখান থেকে এদের বেরিয়ে আসার হারটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং এমনও হতে পারে যে এখানে গাঢ়ত্বটা তোমার কি হয়ে গেছে, অনেকটা বেশি হয়ে গেছে, ফলে দ্রবণে বিপরীতমুখী প্রক্রিয়াও ঘটতে থাকে। অর্থাৎ যে Na প্লাস এবং Cl মাইনাস বেরিয়ে এসেছিল, সেই Na প্লাস Cl মাইনাস আবার বিপরীতমুখী প্রক্রিয়ায়, অর্থাৎ এখানে যদি ওদের গাঢ়ত্ব বেশি হয়ে যায় আয়নগুলো, আবার বিপরীতমুখী প্রক্রিয়ায় কলয়েড দ্রবণের মধ্যে চলে যেতে পারে। তাহলে এইখানে আমাদের কি করতে হবে বলছে, সেই জন্য এই প্রক্রিয়াটাকে অপেক্ষাকৃত দ্রুত করার জন্য দেখো কি করা হয়, আমরা যে আয়নগুলো এখানে বেরিয়ে আসছে সেগুলোকে যদি অপসারিত করে দিই তাহলে প্রক্রিয়াটা দ্রুত হবে। অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা একটা জলের প্রবাহ চালনা করি, দেখো অর্থাৎ এখান থেকে কি চালনা করছি, জলের প্রবাহ। তাহলে জলের প্রবাহ যখন চালনা করছি এদিক থেকে আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, যখনই এই ক্রিস্টালাইট পদার্থগুলো এখানে বেরিয়ে এলো জলের প্রবাহের সঙ্গে এরা বেরিয়ে চলে যাবে, ফলে এখানে ক্রিস্টালাইট পদার্থগুলোর গাঢ়ত্ব বেশি বাড়তে পারবে না, ফলে এই প্রক্রিয়াটা অপেক্ষাকৃত দ্রুত হারে চলতে থাকবে। এছাড়াও দেখো আরেকটা চালনা করতে পারি, এখান থেকে যদি তোমার কি আছে গরম জল চালনা করি, এইটা একটা, অথবা গরম জল চালনা করি, তাহলে প্রবাহটা আরো দ্রুত হবে। কেন হবে, কারণ তোমরা জানো ক্রিস্টালাইট পদার্থগুলো সাধারণ জল অর্থাৎ সাধারণ তাপমাত্রায় জল অপেক্ষা গরম জলে অধিক পরিমাণে দ্রবীভূত হয়। এই গরম জলে অধিক পরিমাণে দ্রবীভূত হয়, অর্থাৎ এখানে যখন বেশি পরিমাণে ক্রিস্টালাইট পদার্থ দ্রবীভূত হবে, ফলে এখান থেকে কি হবে, এই পাত্র থেকে অর্থাৎ এই পাত্র থেকে দ্রুত হারে ক্রিস্টালাইট পদার্থ বেরিয়ে আসবে। বেরিয়ে আসার জন্য তাহলে প্রক্রিয়াটা অপেক্ষাকৃত কি হবে, দ্রুত হতে থাকবে। কখন, গরম জলের ক্ষেত্রে। এই গরম জল চালনা করে যে ডায়ালিসিস করা হয় তাকে বলা হয় হট ডায়ালিসিস। আরেকটা ডায়ালিসিস প্রক্রিয়া আছে যেটা অপেক্ষাকৃত আরো বেশি করে, সেটা হচ্ছে ইলেকট্রোডায়ালিসিস। ইলেকট্রোডায়ালিসিস অর্থাৎ তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ। এই তড়িৎ ঝিল্লি বিশ্লেষণটা কি বলছে, দেখো তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ একটু অন্য টাইপের গঠন, আমি মূল নীতি বোঝাচ্ছি, ফলে এই ছবিটি আমরা বুঝিয়ে দিচ্ছি। এখন ধরো এইখানে করলাম কি, আমরা দুটো তড়িৎদ্বার লাগিয়ে দিলাম, গ্রাফাইট বা প্লাটিনামের দুটো তড়িৎদ্বার লাগিয়ে দিলাম, এদিকে একটা এদিকে একটা, এরকম দুটো তড়িৎদ্বার লাগিয়ে দিলাম, এবং তড়িৎদ্বার দুটোকে কি হচ্ছে, একটা ব্যাটারির বাহ্যিক উৎসের সঙ্গে বাহ্যিক ব্যাটারি উৎসের সঙ্গে যুক্ত করে দিলাম। একটা চাবি দিয়ে দিই, এই। তাহলে এবার দেখো এখানে কি হয়েছে, তড়িৎদ্বার দিয়ে দিয়েছি। কেন দিলাম তড়িৎদ্বারটা খেয়াল করো, এই তড়িৎদ্বারটা, তাহলে এখানে দেখো ব্যাটারির পজিটিভ নেগেটিভ, তাহলে এখানেও কি হবে, দ্যাট ইজ পজিটিভ, এখানে কি হয়ে যাবে নেগেটিভ। এবার যখনই আমি এই সুইচটাকে অন করব, তাহলে এদের মধ্যে কি হবে, এই পাত্রটা পজিটিভ আধান, এই পাত্র বলছি এই তড়িৎদ্বারটা পজিটিভ আধান, আর এই তড়িৎদ্বারটা নেগেটিভ আধান হবে। এই পজিটিভ আধান তড়িৎদ্বার কি করবে, Cl মাইনাস অর্থাৎ নেগেটিভ আয়নগুলোকে অধিক পরিমাণে আকর্ষণ করবে, ফলে নেগেটিভ আয়নগুলো দ্রবণ থেকে বেরিয়ে আসবে। ঠিক একইভাবে নেগেটিভ তড়িৎদ্বারটা কি করবে, পজিটিভ যে ক্রিস্টালাইট পদার্থ অর্থাৎ এক্ষেত্রে NaCl তাকে আকর্ষণ করবে, ফলে এই NaCl বলছি এক্ষেত্রে Na+ তাকে আকর্ষণ করবে, ফলে Na+ কি হবে, দ্রবণ থেকে দ্রুত বেরিয়ে আসবে, অর্থাৎ এই ঝিল্লি বিশ্লেষণ প্রক্রিয়াটা দ্রুত হবে। তাহলে এখানে তোমার কি হচ্ছে, তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ আমরা কাকে বলছি, বলছে তড়িৎদ্বার
প্রয়োগ করে, বা আরো বলা যায় তড়িৎদ্বারের সাহায্যে, তড়িৎদ্বারের সাহায্যে বিভব প্রভেদ প্রয়োগ করে ডায়ালিসিসকে দ্রুত করা হয়। কারণটা আমরা জানলাম যে তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বার নেগেটিভ আয়নকে, এবং নেগেটিভ তড়িৎদ্বার কি করছে, পজিটিভ আয়নকে আকর্ষণ করছে, ফলে এই ডায়ালিসিস প্রক্রিয়াটা অপেক্ষাকৃত দ্রুত হবে। একে আমরা কি বলছি, ইলেকট্রোডায়ালিসিস। এবার দেখো এই ডায়ালিসিসের আমরা যদি আস্তে আস্তে ব্যবহারটা দেখতে থাকি, ডায়ালিসিস প্রক্রিয়ার ব্যবহার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমরা অলরেডি একটা জেনে গেছো, বা যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, যে প্রথম তোমার কি হচ্ছে ব্যবহার। আমরা এখানে যেটা আলোচনা করেছি 1 নম্বরে কলয়েড থেকে ক্রিস্টালয়েড পদার্থের অপসারণ, যাতে কলয়েডের স্থায়িত্ব বাড়ে, এইটা একটা। দ্বিতীয় একটা বলছি, দেখো আমাদের যে কিডনির যে প্রক্রিয়া, সেটা একটা ডায়ালিসিস প্রক্রিয়া। কিডনির কার্য পদ্ধতি, এটা ঠিক ব্যবহারের মধ্যে নয়, এই কিডনির কার্য পদ্ধতিটা ব্যবহারের মধ্যে নয়, তবে এর থেকে আমরা একটা ব্যবহারে আসব, সেই জন্য এটা আমরা জেনে নিই। বলছে কিডনি কি করে, আমাদের রক্তকে বিশুদ্ধ করে, রক্তকে বিশুদ্ধ করে। রক্ত কি একটা কলয়েড দ্রবণ, এই কলয়েড দ্রবণের মধ্যে দেখো আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এখানে তোমার কি হয়, বিভিন্ন ইউরিয়া, অক্সালেট, মেশে। এই ইউরিয়া অক্সালেট কোথা থেকে মেশে, আমাদের যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি ঘটে, অর্থাৎ এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা যে খাদ্যদ্রব্যগুলো আমরা খাই তার যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটে, সেই প্রক্রিয়াতে ইউরিয়া অক্সালেট উৎপন্ন হয়, সেটা রক্তের কলয়েড দ্রবণে মেশে। এই ইউরিয়া অক্সালেট এই পদার্থগুলো কি, এইগুলো হচ্ছে ক্রিস্টালয়েড। তাহলে কিডনি কি করে, ডায়ালিসিস করে, অর্থাৎ ঝিল্লি বিশ্লেষণ করে রক্তের মধ্যে তোমার কি আছে, যে ইউরিয়া অক্সালেট গুলো মিশে যায়, সেই ইউরিয়া অক্সালেট গুলোকে রক্ত থেকে বের করে নিয়ে চলে আসে এবং রক্তটাকে বিশুদ্ধ করে। সেই ইউরিয়া অক্সালেটটা আমাদের মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এখানে দেখো ইউরিয়া অক্সালেট দেখে একটা জিনিস মনে পড়লো একটু, যে আমরা যে তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ করেছি, এই তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ এই ইউরিয়া বা অন্য কোনো যদি ক্রিস্টালয়েড পদার্থ, যেমন ধরো তোমার কি আছে প্রকৃত দ্রবণের কণা, গ্লুকোজ, চিনি ইত্যাদি যদি মিশে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা তোমার কি আছে ইলেকট্রোডায়ালিসিসটা করতে পারবো না। কেন? ইলেকট্রোডায়ালিসিস কি করছিল, বিভব প্রভেদের সাহায্যে ক্রিস্টালয়েড পদার্থের বিপরীত আধানযুক্ত আয়নগুলোকে আকর্ষণ করছিল। কিন্তু যদি এরকম কোনো কণা হয়, ক্রিস্টালয়েড পদার্থের কণা, যেমন চিনির কণা, ও তো আয়নে বিয়োজিত হয় না, ফলে ওর ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রোডায়ালিসিস করি, তাহলে প্রক্রিয়ার হার তোমার বৃদ্ধি পাবে না। তাহলে কোনগুলোর ক্ষেত্রে আমরা ইলেকট্রোডায়ালিসিস করতে পারি, যেখানে ক্রিস্টালয়েড পদার্থগুলো বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে।
তাহলে এখানে রক্তের মধ্যে যে ইউরিয়া অক্সালেট বেঁচে, সেই ইউরিয়া অক্সালেটকে আমাদের কি হচ্ছে একটা ন্যাচারাল ঝিল্লি বিশ্লেষণ, যেটা করে কে কিডনি করে ইউরিয়া অক্সালেটকে অপসারিত করে রক্তকে বিশুদ্ধ করে। এইটা বললাম এই কারণেই, দেখো এই ঝিল্লি বিশ্লেষণের প্রয়োগটা আমরা 3 নম্বর প্রয়োগটা আসছি, কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণ বা কৃত্রিম ডায়ালিসিস। কৃত্রিম ডায়ালিসিস, আর্টিফিশিয়াল ডায়ালিসিস। তোমরা জানো ডায়ালিসিস করা হচ্ছে, এই কথাটা বহুবার শুনেছো। কি হয়, যখন কোনো মানুষের সাধারণত কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ কিডনি আর রক্তকে বিশুদ্ধ করতে পারছে না, তখন তাদের বাহ্যিকভাবে তোমার কি আছে, কিডনির কাজটা করা হয়, অর্থাৎ রক্তকে বিশুদ্ধ করা হয়। কি করা হচ্ছে, রক্ত থেকে ইউরিয়া অক্সালেটগুলোকে বাহ্যিকভাবে অপসারিত করা হয়, সেটাই হচ্ছে ডায়ালিসিস। প্রকৃতপক্ষে আমরা এটাই শুনেছি, যেটা আমরা তোমার কি আছে তোমার আর্টিফিশিয়াল ডায়ালিসিস, যাকে করা হয় হেমোডায়ালাইজার নামক যন্ত্রের সাহায্যে। অর্থাৎ যে যন্ত্র তোমার ডায়ালিসিস করছে তাকে আমরা ডায়ালাইজার বলি। এই হেমোডায়ালাইজার নামক যন্ত্রের সাহায্যে তোমার কি হয়, ডায়ালিসিস প্রক্রিয়াটা করা হয়। এই যন্ত্রটা সম্পর্কে একটু শুনে রাখো। বলছে যন্ত্রটা কিরকম, দুটো সমকেন্দ্রিক নল, এই একটা নল, এই এর বাইরে আর একটা সমকেন্দ্রিক নল। এরকম নল তোমরা সমকেন্দ্রিক নল দেখেছো, অনেকে হয়তো মনে করতে পারবে, খুব কমন দেখেছো বাড়িতে যদি সিলিন্ডার কল থাকে তার ক্ষেত্রে, বা এখন মোটর আছে মোটরগুলোর ক্ষেত্রে, অর্থাৎ তোমার কি আছে আমাদের যে সাবমার্সিবল মোটর, সেক্ষেত্রে এরকম সমকেন্দ্রিক নল থাকে। বা এইরকম দেখো আরো সহজ উদাহরণ হতে পারে তোমাদের, এই যে পেনগুলোতে রিফিল থাকে, রিফিল যুক্ত পেন, এটা রিফিল, বাইরে পেনের খোলস, যাদের কেন্দ্রটা একই, এরকম সমকেন্দ্রিক নল। কি করা হয়, বলছে এই দুটো হাতের দুটো তোমার এ থেকে ধমনী থেকে রক্তকে বের করা হয় একটা জায়গা দিয়ে, অর্থাৎ একটা হাত থেকে এরকম রক্তকে বের করে এর মধ্যে দিয়ে চালনা করা হয়, আর এদিক দিয়ে রক্তটা বেরিয়ে অপর হাত দিয়ে প্রবেশ করে, আর ঠিক বিপরীত দিক দিয়ে এদিক থেকে তোমার কি আছে, জল চালনা করা হয়। এইটা কি হয়, এইটা সেলোফেন নির্মিত। ফলে রক্তটা যখন এখান দিয়ে যাবে, এর মধ্যে দিয়ে যখন রক্তটা যাবে, এই সেলোফেন নির্মিত প্রাচীরের মধ্যে দিয়ে তোমার কি আছে, বাইরে জল আছে, এই জলের মধ্যে তোমার ইউরিয়া অক্সালেটটা চলে যাবে, চলে গেলে রক্তটা বিশুদ্ধ হবে, আবার সেই বিশুদ্ধ রক্তটা শরীরের মধ্যে চালনা করা হয়। এই প্রক্রিয়াতে তোমার কি হচ্ছে, আমাদের ডায়ালিসিস প্রক্রিয়াটা চালনা হয়। এরপরে আসছি দেখো কলয়েডের ধর্ম, তার মধ্যে ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে প্রথমে কি আসছে, কলয়েডের বর্ণ, অর্থাৎ কলয়েড দ্রবণ এর বর্ণের কারণ কি। বলছি দেখো কলয়েড দ্রবণের বর্ণের কারণ হচ্ছে কি হয়, কলয়েড কণা আলো বিচ্ছুরিত করে, কি হয়, বলছে ধরো কোন একটা দ্রবণের মধ্যে একটা কলয়েড কণা আছে, এর উপরে এসে আলো পড়লো, এ কি করে, কিছুটা আলো শোষণ করে, আর কি করে, অবশিষ্টকে বিচ্ছুরিত করে, এই বর্ণ কার উপর নির্ভর করে, বলছি দেখো বর্ণ নির্ভর করে এই বিচ্ছুরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর।
বিচ্ছুরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। অর্থাৎ কোন কণাটা কিরকম আলো বিচ্ছুরিত করছে সেটা নির্ভর করবে কিরকম শোষণ করছে, আর তার তরঙ্গ দৈর্ঘ্য কিরকম তার উপরে নির্ভর করবে বর্ণ। বলছে দেখো কলয়েড কণার শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতি আকার। অর্থাৎ আকার যদি বড় হয় তাহলে বড় তরঙ্গ দৈর্ঘ্যের কণা শোষিত করবে, আকার যদি ছোট হয় ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কণা শোষণ করবে। তাহলে দেখো কণা যদি বড় হয়, বড় হলে কি হবে, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে, ছোট দৈর্ঘ্যের লিখে দিচ্ছি শুধু, বা তরঙ্গ দৈর্ঘ্যের ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিচ্ছুরিত করবে। তাহলে কি দেখলাম, দেখো কণা যদি বড় হয় তাহলে কি করবে, দীর্ঘ অর্থাৎ বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করবে, তাহলে তার পরিপূরক হিসেবে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করবে, এই বিচ্ছুরিত করবে। দেখো যদি কোনো বড় কণা হয় তাহলে বড় তরঙ্গ দৈর্ঘ্য লাল, তোমরা ভিজিওর অনুযায়ী জানো, লাল বা অরেঞ্জ ইত্যাদিকে শোষণ করবে, অপেক্ষাকৃত তোমার কি আছে নীল বা বেগুনি ইত্যাদিকে বা ভায়োলেট ইত্যাদিকে বিচ্ছুরিত করবে। তার ক্ষেত্রে বর্ণ কিরকম হবে, নীল বর্ণের অপেক্ষাকৃত। ঠিক একইভাবে তাহলে ছোট যদি হয় কি হবে, উল্টোটা হবে। তাহলে ছোট হলে কি হবে, ছোট তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করবে, বড় তরঙ্গ দৈর্ঘ্যকে বিচ্ছুরিত করবে, ফলে তাদের ক্ষেত্রে বড় তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ লাল বা কমলা, প্রধানত লালচে টাইপের বর্ণ পাবে। যেমন ধরো গোল্ড সল্ট, এর বর্ণ কিরকম, বর্ণ হচ্ছে লাল। বলছে এর ক্ষেত্রে তোমাদের আগে বলেছি এটা কি হয়েছে, মাল্টিমলিকুলার, অর্থাৎ অনেক কণা একসঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হয়, এবং সেখানে তোমাদের বলেছিলাম সংখ্যাটা নির্দিষ্ট নয় কত কণা যুক্ত হবে। যখন অপেক্ষাকৃত কম সংখ্যক যুক্ত হয়ে ছোট কণা উৎপন্ন করবে তখন তোমার কি হবে, বেগুনি বা আকাশী ইত্যাদি তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করবে এবং লাল বর্ণ পাবে। বলছে এদের সলের কণা যদি বড়, কণা যখন বড় হয়ে যায়, কণা বড় হলে নীল বর্ণ হয়। তাহলে বুঝতেই পারছো কেন, কারণ কণা যখন ছোট ছিল নীল বর্ণকে শোষণ করেছে, আমরা লাল বর্ণ পেয়েছি। কণা যখন বড় হয়ে গেছে তখন লাল বর্ণকে শোষণ করছে, আমরা নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যকে বা আলোকে বিচ্ছুরিত হতে দেখছি, ফলে দ্রবণের বর্ণ কিরকম হবে, নীল বর্ণের হবে। এরপরে আসছি দেখো ঘনত্ব। ঘনত্ব এটা সাধারণত আমরা দুটো প্রকার কলয়েডের ক্ষেত্রে দেখব, অর্থাৎ দাবক আকর্ষী এবং দাবক বিকর্ষী। এই দাবক আকর্ষী দাবক বিকর্ষী দুটোই কলয়েড দ্রবণ হলেও এদের ক্ষেত্রে ধর্মের অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। বলছে দেখো যদি দাবক আকর্ষী হয়, দাবক আকর্ষী, আচ্ছা এখানে ঘনত্বের সঙ্গে এটাও বলে দিই সান্দ্রতা।
যদিও তোমরা খেয়াল করবে এখানে একবার এই কথাটা তোমাদের বলা হয়েছিল, সান্দ্রতা, দাবক আকর্ষী, এর ক্ষেত্রে কি হবে, অর্থাৎ কোনো বিস্তার মাধ্যমে দাবক আকর্ষী কলয়েড যুক্ত করলে বিস্তার মাধ্যমের প্রতি তার আসক্তি বেশি থাকায়, আকর্ষণ বেশি থাকায়, তাহলে তোমার কি হবে, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন হ্রাস পাবে। কার অপেক্ষা হ্রাস পাবে, অর্থাৎ যোগ করার আগে পৃথক পৃথকভাবে তাদের যে আয়তন ছিল তার সমষ্টি অপেক্ষা হ্রাস পাবে। তাহলে আয়তন হ্রাস পেলেই তোমার কি হবে, ঘনত্ব বেশি হবে, আর ঘনত্ব বেশি হলেই তোমার কি হয়ে যাচ্ছে, সান্দ্রতা বেশি। আর দাবক বিকর্ষীর ক্ষেত্রে, দাবক বিকর্ষী কি করে, মিশ্রণের সূত্র মেনে চলে, অর্থাৎ এরা মিশ্রণের সূত্র মেনে চলে। মিশ্রণের সূত্র কি, অর্থাৎ মেশানোর আগে তাদের যেরূপ ধর্ম ছিল মেশানোর পরে তাদের নিজ নিজ ধর্ম বজায় থাকবে। ফলে দ্রবণের ক্ষেত্রে কি হবে, কলয়েড দ্রবণের ক্ষেত্রে ধর্ম কিরকম হবে, অর্থাৎ বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার ধর্মের সমষ্টি হবে। কেন, তাদের নিজ নিজ ধর্মটা কি হচ্ছে, দ্রবণের মধ্যেও দেখাচ্ছে। ফলে যে এখন মিশে আছে, ফলে রেজাল্ট্যান্ট ধর্ম কি পাবো, ওদের ধর্মের সমষ্টি। তাহলে এখানে আমরা কি পাবো, দ্রবণের ধর্ম কোনগুলো, অর্থাৎ ঘনত্ব বা সান্দ্রতা, বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা ধর্মের সমষ্টি পাবো। তবে দেখো এই ধর্মের সমষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে এইরূপ দাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে এই ধর্মগুলো ঘনত্ব বা সান্দ্রতা বিস্তার মাধ্যমের ধর্মের অনুরূপ হয়, অর্থাৎ বিস্তার মাধ্যমের ধর্মের অনুরূপ হয়। তাহলে এই গেল দেখো ঘনত্ব বা সান্দ্রতা। এবার এই সংখ্যাগত ধর্ম কার উপর নির্ভর করে, দ্রবণে উপস্থিত কণা সংখ্যার উপর। তাহলে দ্রবণে উপস্থিত কণা সংখ্যার উপর নির্ভর করে। এবার দেখো এখানেও যদি আগের মতো হয়, বহু কণা যুক্ত হয়ে কলয়েড কণা উৎপন্ন করে, তাহলে তোমার কি হবে, কণা সংখ্যা হ্রাস পাবে। তাহলে কণা সংখ্যা হ্রাস পেলে দ্রবণের সংখ্যাগত ধর্ম হ্রাস পাবে। হয়েছে, সংখ্যাগত ধর্ম হ্রাস পাবে। আর যদি বহু কণা যুক্ত না হয়ে উৎপন্ন হয়, তাহলে তাদের ক্ষেত্রে সংখ্যাগত ধর্ম এরকম হ্রাস পাবে না। তোমরা যখন সংখ্যাগত ধর্ম পড়ে এসেছিলে তখন পড়েছো যে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে, যেমন তোমার ক্ষেত্রে স্টার্চ বা প্রোটিন জাতীয় পদার্থের ক্ষেত্রে ওদের সংখ্যাগত ধর্মগুলোকে পরিমাপ করে সেক্ষেত্রে তাদের আণবিক ওজন নির্ণয় করা হয়। তাহলে এই গেল তোমার কলয়েডের ভৌত ধর্ম। এখান থেকে কিরূপ কোশ্চেন আসতে পারে এই আজকে যেগুলো পড়ালাম, এর মধ্যে দেখো ডায়ালিসিসটা খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেন হয়। ডায়ালিসিস কি বা কোন নীতির উপর ভিত্তি করে করা হয়, ডায়ালিসিস করার কেন প্রয়োজন, তোমরা জেনে এসছো কলয়েডের স্থায়িত্ব প্রদানের জন্য।
ডায়ালিসিসের ক্ষেত্রে ব্যবহার কি তোমাদের বলে দিয়েছি, যে কলয়েডকে বিশুদ্ধ করতে বা হিমোডায়ালাইজার এগুলো। এছাড়া তোমার কি হতে পারে, যে তোমাকে বললো একটা কলয়েডকে কিভাবে কলয়েড থেকে ক্রিস্টালয়েড পদার্থকে অপসারিত করবে ইত্যাদি। তোমার এখানে দেখো বর্ণ দিয়ে বলতে পারে যে গোল্ড সল্ট বিভিন্ন দ্রবণের ক্ষেত্রে বর্ণের এরকম পরিবর্তন ঘটে কেন। শর্ট কোশ্চেন বা অন্য ক্ষেত্রে শর্ট কোশ্চেন দিতে পারে, কলয়েড কণাগুলোর সংখ্যাগত ধর্মের পরিবর্তন ঘটে কেন ইত্যাদি দিতে পারে। তাহলে আমরা আজকে কলয়েডের ভৌত ধর্ম এবং ডায়ালিসিস প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা কলয়েডের যে আরও ইম্পর্টেন্ট ধর্মগুলো আছে, অর্থাৎ আলোকীয় ধর্ম, তড়িৎ ধর্ম, সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব।